আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রিজার্ভ সংকটে থাকা পাকিস্তানকে আরও $120 কোটি ঋণ দেবে IMF। ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। তফসিলের পর কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে অনুমোদনহীন আন্দোলন। রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই, কিয়েভের বললেন জেলেনস্কি। সর্বশেষ জানাবো, সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে 419 মেট্রিক টন পেঁয়াজ আমদানি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রিজার্ভ সংকটে থাকা পাকিস্তানকে আরও $120 কোটি ঋণ দেবে IMF। গত কয়েক দশক ধরেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ নিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগতে থাকা পাকিস্তান। এবার ঋণ হিসেবে আরও $120 কোটি দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সংস্থাটির নির্বাহী বোর্ড। নির্বাহী বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সংক্রান্ত তথ্য দ্বিতীয় দফায় পর্যালোচনা করার পর IMF এর নির্বাহী বোর্ড দেশটিকে আরও $120 কোটি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত হল, ঋণের এই অর্থের মধ্যে $100 কোটি নিয়মিত অর্থনৈতিক কার্যক্রম এবং বাকি $20 কোটি জলবায়ু সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত অবকাঠামো নির্মাণ ও কর্মসূচিতে ব্যয় করতে হবে। এর আগে 2024 সালে 2 দফায় পাকিস্তানকে মোট $330 কোটি ঋণ দিয়েছিল IMF। শর্ত ছিল, আগামী 37 মাসে কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে ইসলামাবাদ। সেই $330 কোটি সাথে যুক্ত হলো নতুন এই $120 কোটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে IMF এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, IMF এর এই ঋণ মঞ্জুর প্রমাণ করছে যে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার সঠিক পথে আছে। ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনে ভারতের চাল এবং কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারি। শুক্রবার রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসে মার্কিন কৃষকদের জন্য $1,200 কোটি একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন ট্রাম্প। এ সময় তিনি সাংবাদিকদের নতুন শুল্ক আরোপের ব্যাপারের সম্ভাবনা সম্পর্কে জানান। সম্ভাব্য শুল্ক আরোপের কারণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, কানাডা থেকে প্রায় নিয়মিত প্রচুর পরিমাণে সার আমদানি করা হচ্ছে। আমদানির পরিমাণ এতটাই যে আমাদের নিজেদের উৎপাদিত সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্ভবত কানাডার সারের উপর আমাদের উচ্চ শুল্ক আরোপ করতে হবে যদি আমরা আমাদের নিজেদের উৎপাদিত সারের বাজার ধরে রাখতে চাই। সাংবাদিকরা ট্রাম্পকে বলেন, যুক্তরাষ্ট্রের খুচরা বা ভোক্তা পর্যায়ে চালের বাজারে এখনও রাজত্ব করছে চাল এবং বিভিন্ন ভারতীয় কোম্পানি এই বাজার নিয়ন্ত্রণ করছে। এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানতে চান তারা। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আপনারা একটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। আমি আরও অনেককেই এ ব্যাপারে বলেছেন, আমরা এই ব্যাপারটিও দেখব। এটার সমাধান খুব সহজ। ফের শুল্ক আরোপ করলেই 2 মিনিটের মধ্যে এর সমাধান হয়ে যাবে। ট্রাম্প বলেন, কৃষকরা যুক্তরাষ্ট্রের অপরিহার্য সম্পদ। তারা এই দেশের মেরুদণ্ডের অংশ। বছরের পর বছর ধরে অবহেলার কারণে মার্কিন কৃষক ও কৃষির অগ্রগতি স্থবির হয়েছিল। আমি যে শুল্ক নীতি নিয়েছি তার কারণেই এটা সম্ভব হয়েছে। এই যে আজ আমরা কৃষকদের এই প্রণোদনা দিতে পারছি তা সম্ভব হয়েছে আমার শুল্ক নীতির কারণে। তফসিলের পর কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে অনুমোদনহীন আন্দোলন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকতে দেশের সকলকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার 9 ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে। এতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসব মুখর হয়। বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় 9 লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই রেকর্ড সংখ্যক 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা জানি অনেকেরই ন্যায্য দাবি দেওয়া রয়েছে। গত ১.৫ বছরে ২,০০০-এর বেশি আন্দোলন বিক্ষোভ সংগঠিত করে অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনকারীরা দাবি দেওয়া উপস্থাপন করেছেন। সরকার ন্যায্য দাবিতে সবসময় সাড়া দিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেষ্টা করেছে। কিন্তু আমরা এখন নির্বাচনমুখী সময়ে আছি। এ কারণে সকলের যা কিছু দাবি দেওয়া আছে তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আমরা আশা করব এই সময়ের মধ্যে কেউ দাবি দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না। রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর প্রায় ৪ বছরের আগ্রাসন শেষ করতে কোনো চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে ভূমি ছেড়ে দেওয়ার আইনি বা নৈতিক অধিকার কিয়েভের নেই। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, আমরা কি কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার পরিকল্পনা করতে পারি? এমনকি ইউক্রেনের আইন, সংবিধান এবং আন্তর্জাতিক আইনের অধীনেও আমাদের এ ধরনের কোনো আইনি অধিকার নেই, আর আমাদের এ ব্যাপারে নৈতিক অধিকারও নেই। তিনি জানান, যুক্তরাষ্ট্র এ বিষয়ে সমঝোতা খুঁজে বের করার চেষ্টা করছে, তবে রাশিয়া ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি জানালেও ইউক্রেন তা মানতে রাজি নয়। জেলেনস্কি বলেন, রাশিয়া তাগদা দিচ্ছে আমরা যেন ভূখণ্ড ছেড়ে দেই, কিন্তু আমরা কিছুই ছেড়ে দিতে চাই না। আমরা এর জন্য লড়াই করছি। তিনি আরও জানান, ভূখণ্ড নিয়ে জটিল সমস্যা রয়েছে এবং এখনো কোনো সমঝোতা হয়নি। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক কর্মকর্তা এএফপিকে বলেন, ইউক্রেনীয় ভূখণ্ডের প্রশ্নই আলোচনার সবচেয়ে জটিল অংশ। কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি আলোচনার প্রধান অচলাবস্থাগুলোর একটি। লন্ডনে বৈঠক শেষে জেলেনস্কি ব্রাসেলসে যান ন্যাটো ইউরোপীয় কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনার জন্য। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি। ৩ মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি পুনরায় শুরু হয়েছে। সোমবার ৮ অক্টোবর সকাল থেকে সারাদিনে পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই প্রথম চালানটি রবিবার সন্ধ্যায় বন্দরে এসে পৌঁছে। এরপর সোমবার সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে আসতে শুরু করে। সোমবার সারাদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে। বেশ কয়েকজন আমদানিকারকই পেঁয়াজ আমদানি করেছেন। সোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, সোমবার সারাদিনে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। এদিন নতুন করে এই বন্দর দিয়ে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ আরও বলেন, পেঁয়াজ আমদানির জন্য ৩০ জন আমদানিকারকের বিপরীতে ৩০টি আইপি ইস্যু করা হয়েছে। এর মধ্যে ২ জন রবিবার প্রথম চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এনেছেন। বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল গত ৯ সেপ্টেম্বর। এদিকে দেশের বাজারে যখন পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রেতা বিক্রেতা ও ভোক্তারা। তাদের দাবি, এ আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে, দাম কমে আসবে এবং বাজার স্থিতিশীল হবে। পাশাপাশি নতুন দেশীয় পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত আমদানি চালু রাখারও দাবি জানিয়েছেন তারা।